সামনেই ওদের গ্রামের একটা মেলা হবে, ওই গরমকালের একটা মেলা হয়, জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে ওদের একটা গ্রামের মধ্যেই। মেলার মধ্যে ঢুকে যেতে খুব তো কোলাহল তৈরি হয়ে যায়, সবাই ছোটাছুটি করতে থাকে। ধাক্কা লেগে বরদই ফুটন্ত রসের কড়ায় পড়ে, পুরো বডির অর্ধেক অংশটা প্রায় 80% বার্ন হয়ে যায়। মানে মুখটা পুরো একদম ওর মধ্যে পড়ে, বিভৎস মানে হয়। জানালা খোলা থাকে গরমকাল, ও ফিল করছে ওর পায়ে কেউ হাত বোলাচ্ছে। তখন কথার পরিপ্রেক্ষিতে বলে যে এরকম রাত্রিবেলা আমি এরকম অনুভব হয় যে আমার কেউ গায়ে ছুঁচ্ছে বা কেউ স্পর্শ করছে আমাকে গায়ে। উনি ফুল তুলতে উঠে দেখছেন যেখানে ওই নিম গাছটা ছিল তার ঠিক 20-25 ফুট দূরেই হচ্ছে তেঁতুল গাছটা। ঠিক ওই মধ্যবর্তী জায়গাটাতে ওখানে কেউ দাঁড়িয়ে মানে বড় যে গাছ প্রদীপ, পঞ্চপ্রদীপ যেটাকে বলে, বড় গাছ প্রদীপ নিয়ে কেউ আরতি করছে। এটাও ভোরবেলা দেখে। সদর দরজায় প্রতিদিন রক্তমাখা একটা হাতের ছাপ ওরা দেখতে পেত। ও যাচ্ছে, ও ফিল করছে কেউ একজন ওকে তেড়ে আসছে ও সামনের দিকে। তিনটে আঙুল, মানুষের হাত হলে তো আমরা যদি ধরি এরা ভাবে 4টে আঙুল দেখতে পাবো। নোক অনেকটা বেরিয়ে রয়েছে, ঠিক কার্ভ হয়ে গেছে, মানে নোকটা একটু বড় হয়েছে, তারপরে শেষ দিকটা কার্ভ হয়ে গেছে। কেউ একটা ফুঁসছে এবং সেটা ওর জানালার পাশ দিয়ে পুরোটা সারা বাড়িটা প্রদক্ষিণ করছে, এই টাইপের করতে করতে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজকে যেই সময় আমি এপিসোডটা করছি, মধ্যিখানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে আমরা পডকাস্ট শ্যুট করিনি, কারণ আমরা বছরের শুরুতে প্রচুর পডকাস্ট রেকর্ড করে রাখি এবং সেই পডকাস্টগুলো পরপর যায়। মাঝখানের টাইমটাতে আমরা অন্য কাজে নিজেদেরকে বেশি ইনভেস্ট করি এবং এই সময়টাতে আমি সবথেকে বেশি নিজেকে ইনভেস্ট করেছিলাম আমাদের প্রেত কথার প্রথম অরিজিনাল শর্ট ফিল্ম আমিষের পিছনে। সো অনেক বড় একটা প্রোডাকশন করেছি, আপনারা দেখবেন এবং আমার মনে হয় যে আমরা আপনাদের এক্সপেকটেশনকে রিচ করতে পারবো। এবার দেখা যাক আপনারা দেখে কি বলেন। এবং আজকে অনেকদিন বাদে আমরা পডকাস্টে বসেছি এবং আমাদের এই সেকেন্ড ফেজ পডকাস্ট রেকর্ডিংয়ের প্রথম গেস্ট আজকে আমার দেবজ্যোতি। ওয়েলকাম টু প্রেত কথা স্টুডিও। এবং আজকে তোমার ঘটনাটা শোনার জন্য আমি খুব এক্সাইটেড, তার কারণ আমাকে তানভীর ভাইও বলছিল যে তোমার ঘটনাটায় মা কালীর উল্লেখ আছে এবং বহু বছর ধরে মা কালীকে পুজো দেওয়ার একটা ইতিহাস রয়েছে। একদম। এবং আমরা মা কালীর ঘটনা শুনতে ভালোবাসি। মা কালীর ঘটনা মানেই সেখানে কোথাও না কোথাও হয়তো তন্ত্রের ঘটনাও চলে আসে, তান্ত্রিকের ঘটনাও চলে আসে। আজকে দেখি আমাদের এই ঘটনার মধ্যে কি কি উঠে আসে। আমি দেবজ্যোতির কাছে চলে যাব একেবারে। তার আগে একবার আপনাদেরকে বলে দিই, আপনিও যদি আমাদের পডকাস্টে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা, তাহলে আমাদেরকে মেল করুন pretkotha@gmail.com অথবা আমাদের এই পডকাস্টে আসার জন্য 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আমরা আপনার ঘটনা সিলেক্ট করব এবং তারপর আপনাকে ডেকে নেব এবং আপনি আপনার ঘটনা শোনাবেন গোটা পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আমি চলে যাচ্ছি আজকে দেবজ্যোতির কাছে। বলো, একদম জাকিয়ে বসি। একদম বর্ষা ওয়েদার এবং এই সময় একটা এরকম গা ছমছমে ঘটনা শোনার জন্য আমি কিন্তু মুখিয়ে আছি। শুরু করো। এবং আমি বলার জন্য ভীষণভাবে এক্সাইটেড। এই ঘটনাটা যেটা বলবো, এটা দুটো ধারায়, মানে দুটো ধাপে বলা যেতে পারে, মানে দুটো জেনারেশন এই ঘটনায় তারা মানে ভুক্তভোগী যেটাকে বলে। এবং ভৌতিক যে ঘটনা ফেস করেছে তারা দুটো জেনারেশন জুড়ে, সেই কাহিনীটি আজকে বলবো। একটা গ্রাম বাংলার ঘটনা একদমই। এটা বাঁকুড়ার একটা গ্রামে এই ঘটনাটা ঘটেছিল, গ্রামের মধ্যে বাড়ি তাদের। অ্যাকচুয়ালি আমাদের কাছে তোমার সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের বাড়িতে সবুজ মা কালীর পূজা হয়ে আসছে, সবুজ রঙের বর্ণের মা কালী। এর একটা ধারা আছে, সেটা হয়তো অন্য কোনো দিন আলোচনা হবে। কেন মানে সবুজ মা কালী কেন? মানে তোমরা কি স্বপ্নে পেয়েছিলে? স্বপ্নে বলতে আমার দাদুর সঙ্গে বৈষ্ণব ছিলেন। অ্যাকচুয়ালি উনি ছোট থেকেই বৈষ্ণব চর্চা থেকে, বৈষ্ণব ধারা থেকে, আমাদের গোড়া বৈষ্ণব পরিবার হলেও উনি একটু অন্যরকম ছিলেন। উনি বাঁশি বাজাতেন, একটু ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন, কিন্তু ওনার ইচ্ছা ছিল যে সাধনা করব।
আচ্ছা। তো আমাদের গ্রামেতে একটি শ্মশান রয়েছে, যে শ্মশানেতে বসে উনি ওই বাঁশি বাজাতেন, আর গরু নিয়ে বসে থাকতেন, বাঁশি বাজাতেন। তো এরকম ওনার একটা সময় হয়, ওনাকে পিছন দিক থেকে উনি গরুর খোঁটা পুঁতছিলেন সেই সময়, হঠাৎ করে ওনার নাম ধরে একজন ডাকেন। উনি পিছন ফিরে দেখেন একজন সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছেন এবং ওনাকে দীক্ষা দেবার কথা বলেন। এবং দাদু সেখানে যায়, গুরু মানে ওই সন্ন্যাসীর কাছে যায়, এবার দীক্ষা হয়। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয়, ওই ব্যক্তির মানে যে সাধক এসেছিলেন, ওনার পরিচয় দাদু আমৃত্যু কাউকে বলে যাননি। এমনকি দাদু জানতেন কাউকে বলে যাননি ওনার পরিচয়, যে ওনার গুরু কে ছিল, কি নাম ছিল, উনি বলে যাননি। তারপর থেকে উনি পুরোপুরি তন্ত্র সাধনা করতে শুরু করেন। এবং যেহেতু আমরা বৈষ্ণব, গোড়া বৈষ্ণব পরিবার, সেখানে কালী মূর্তি প্রতিষ্ঠা করা বা তন্ত্র সাধনা করা তৎকালীন সময় প্রচণ্ড বাধার মুখে পড়তো। তো আজ থেকে প্রায় 80-90 বছর আগেকার কথা বলছি। এবং সকলে বলে এক ঘরে হতে হবে যদি কালী মূর্তি এসব করে করতে হয়। তো দাদু খুব মানে ভাবখেয়ালি হলো, খুব মানে যে প্রতিবাদ করবে এমন মানুষ ছিলেন না। উনি শ্মশানে একদিন সাধনা বসেছেন যে মনের দুঃখে, উনি তখন দর্শন পান স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা কালীর, এমন মানে আমরা শুনেছি। তো উনি দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা কালী ওনাকে দাঁড়িয়ে বলছেন যে তুমি যে আমাদেরকে ভেদজ্ঞান করছো, তোমরা যে ভেদজ্ঞান করছো, আমরা কিন্তু এক এবং অভিন্ন, দেখবে। উনি তখন দেখছেন শ্রীকৃষ্ণ এবং শ্যামা, অর্থাৎ ওই সবুজ ঘাসের ওপর যেখানে দাদু গরু বেঁধে দিতেন, তো সেখানেই শ্যাম এবং শ্যামা একত্রিত হয়ে এক অদ্ভুত দেবী মূর্তিকে দাদু প্রত্যক্ষ করেন। এবং দাদুকে ওই দেবী মূর্তি বলেন যে কালো রূপ প্রতিষ্ঠা হতে তোমার বাড়িতে যেহেতু বাধা সৃষ্টি হচ্ছে, তো এই রূপ প্রতিষ্ঠা হতে তোমার কোনো রূপ বাধা হবে না। তো সেই সময় থেকে ওখানে কৃষ্ণ এবং কালী উভয়ে পূজিত হন আমাদের একই মূর্তির মধ্যে। তখন ফ্যামিলির লোকেরা তখন অ্যাকসেপ্ট করলো এবং উনি বোঝালেন যে অলরেডি তো শ্রীকৃষ্ণ এবং মা কালী যে এক, সে তো ওনারা বুঝিয়েছেন। শ্রীকৃষ্ণ তো কালীর রূপ ধরেছিলেন ব্রজে। এবং এই ঘটনার পরে যেহেতু শ্রীকৃষ্ণের পুজো কিন্তু আমাদের কোনো রকম কোনো আচার অনুষ্ঠান মেনে হয় না, ওখানে বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণের পূজা হয়। আচ্ছা। আর মা কালীর পুজো হয় গুহ্যতন্ত্র মতে। যেহেতু দাদু তন্ত্র সাধনা, শ্মশান সাধনা করে সিদ্ধিলাভ করে মাকে পেয়েছিলেন বলে সেই তন্ত্রাচারে মায়ের পূজা হয়। আর যেহেতু বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছিলেন বলে ওই জন্য এখনো প্রতিদিন মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয়, এখানে শ্রীকৃষ্ণকে বাজানো হয়। আচ্ছা। তো তারপরে দাদু তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন এবং পরবর্তীকালে বাবারও প্রায় 75 বছর বয়স, উনিও দাদুর সঙ্গে এই মানে এতে ছিলেন। তো এরকম ঘটনা, বাবাও তন্ত্র সাধনায় দাদুর সঙ্গে দীক্ষিত এবং বাবার ঘটনা সাধক বামাখ্যাপার সঙ্গে জড়িত। মানে সাধক বামদেবের শিষ্য পরম্পরায় তৃতীয় জেনারেশন শিষ্য পরম্পরায়। আচ্ছা। অর্থাৎ বামাখ্যাপার শিষ্য ছিলেন তারাখ্যাপা, বসিরহাটের তারাখ্যাপা। বামদেবের শিষ্য ছিলেন উনি। বামাখ্যাপার শিষ্য তারাখ্যাপার শিষ্য বোধানন্দপুরী, এবং এই বোধানন্দপুরীর একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা আর কি। আচ্ছা। তো থার্ড জেনারেশন। তো আমাদের কাছে একটি সম্পদও রয়েছে, সেটা হচ্ছে বামাখ্যাপার ব্যবহৃত কিছু জিনিস, যেটি তারাখ্যাপা ব্যবহার করেছেন, মানে তন্ত্রের কাজ করেছেন। তারপরে সেটি বোধানন্দপুরীকে দিয়ে গেছিলেন। তারপরে বোধানন্দপুরীর একমাত্র শিষ্য যেহেতু বাবা ছিলেন, তিনি পেয়েছেন গুরু শিষ্য পরম্পরা, বামদেব ব্যবহৃত কিছু সামগ্রী যেটা উনি ব্যবহার করেছিলেন, সেই সম্পদ মায়ের মন্দিরে রাখা রয়েছে। আচ্ছা। তো সেই রকম একটা জায়গায় এরকম 75 বছরের ঘটনা, আজকে আমাদের 75 বছর চলছে। তো সেই সময়কার একটা ঘটনা আমি জানাবো। তো এই ঘটনাটা বাঁকুড়ার একটা জায়গায় ঘটনাটা ঘটেছিল। তো আমি একদম পরিমণ্ডলটা প্রথমে বোঝাই, তাদের বাড়িটা কিরকম। একদম গ্রামের শেষ প্রান্তে তাদের বাড়ি, একদম গ্রামের শেষ প্রান্তে বাড়ি, এবং বাড়ির সংলগ্ন, বাড়িটা শেষ হচ্ছে পিছন দিকে হচ্ছে জমি, চাষের জমি, পুরো শুরু হচ্ছে চাষের জমি, মাঠ। আর এই মাঠের আগেই মানে বাড়ি, তার আগে হচ্ছে মানে গ্রাম থেকে শেষ হয়ে ওই একটা খামার আছে, মানে অর্থাৎ এই যে ধান চাষ হয় জমির, সেই ধান চাষ প্রথম ওই খামার সবাই রাখে, তারপর যে যার জায়গায় নিয়ে চলে যায় আর কি। তো এরকম একটা খামার রয়েছে। আর খামারের সংলগ্ন দুটো বড় বড় খুব প্রাচীন গাছ ছিল, একটা হচ্ছে নিম গাছ আর একটা হচ্ছে তেঁতুল গাছ। আর এই নিম গাছটা ছিল এদের বাড়ি সংলগ্ন, একদম বাড়ির লাগোয়া, মানে নিম গাছের পাতা থেকে শুরু করে সমস্ত কিছু এদের বাড়িতে এসে পড়তো। এবং এদের খড়ের, সেই সময়কার ঘটনা, খড়েরই মানে ওপরটা খড়ের চাউন, আর চারিদিকটা পাঁচিল দিয়ে ঘেরা, আর মূল সদর দরজা পাঁচিল দিয়ে ঘেরা। আর এদের বাড়ির ফ্যামিলি মেম্বার যদি আমি পরিচয় বলি, 3 ভাই, বড় কর্তা, মেজো কর্তা এবং ছোট ভাই। বড় এবং মেজো ভাইয়ের বিবাহ হয়ে গেছিল, কিন্তু প্রথম যিনি বড়দা, ওনার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন উনি। আর মেজদার 2 সন্তান, দুটি ছেলে, বড় ছেলে এবং ছোট ছেলে। আর একটি বোন ছিল তাদের, অর্থাৎ 3 ভাই এবং 1 বোন ছিল, ওনার বিয়ে হয়নি। আচ্ছা। অর্থাৎ 2 জন বিবাহিত আর 2 ভাই বোন, ওরা অবিবাহিত।
তো এদের প্রথম যেটা সমস্যা শুরু হয়, যেটা সূত্রপাত এই জায়গায়, সেটা বলার আগে ওই খামার বাড়ির একটা, ওই খামারের জায়গাটার একটা পরিচয় দেওয়া উচিত। কারণ ওই গ্রামে ওই খামারটা খুব জনপ্রিয় ছিল। আচ্ছা, জনপ্রিয় ছিল এই কারণেই, ওই খামারে নাকি এমন কোনো ঘটনা ঘটতো, আসলে সেই সময় যারা ধানের সময় যে মড়াই হতো, সেখানে ছোট ছেলেরা লুকোচুরি খেলা যেটাকে বলতো, সেটা করতো। ওই মড়াইয়ের তলায় ঢুকে যাওয়া লুকোচুরি আমরাও করেছি ছোটবেলায়, এরকম তারা ওখানে খেলাধুলা করতো। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয়, সবাই মিলে খেলা করছে, খুব অল্প সময়ের মধ্যেই ওখানে তাদের মধ্যে নিজস্ব ঝামেলা লেগে যেত। আচ্ছা, এমন ঝামেলা হতো সবাই যে যার বাড়ি চলে যেত। এমনকি যারা বড়, যারা আড্ডা মারার জন্য ওখানে বসতো বা তাস খেলার জন্য বসতো, তাদের মধ্যেও কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট হয়ে তারা বাড়ি চলে যেত। কোনো না কোনো জায়গাটাতে থাকলেই একটা ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হতো। সেই কারণে গ্রামবাসী ওই জায়গাটাকে বললো ওখানে গন্ডগোলই আছে, মানে গন্ডগোলই বলে কোনো একটা কিছু বিষয় বা বস্তু ওরা মনে করে, গ্রামবাসীর মনে একটা বিশ্বাস ছিল যে কিছু একটা এই জায়গাটাতে তো কোনো কিছু একটা আছে, যার জন্য এখানে আমরা আর থাকবো। হ্যাঁ হ্যাঁ, এরকম মানে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট হতো। এবার এদের বাড়ি যেটা প্রথম সূত্রপাত হয়, যেহেতু নিম গাছের ওই পাতা সমস্ত কিছু ওদের বাড়িতে এসে পড়তো, তখন এরা বলে যে ঝড়ের সময়, তো আমার একটা সময় নিম গাছে কোনো একটা ডাল ওদের বাড়ির ওই পাঁচিলে এসে ভেঙে পড়ে। তো ওরা ঠিক করে যে রাখা উচিত হচ্ছে না, গাছটা এবার কেটে ফেলবো। নিম গাছটা যেহেতু ওদের বাড়ির চৌহদ্দির, ওটা ওরাই একবার করে বসেছিল, ওখানে আর কেউ ক্লেম করার নেই আর কি, যেটা আমাদের অন্য কারণ। তো এরকম কেটে ফেলার পরে সিদ্ধান্ত নেয়। ওকে, এবার সেই কাটার জন্য যাদেরকে লোক ডাকার কথা, তাদের কাছে যায় ডাকার জন্য, কিন্তু কেউ আসতে চায়নি। কেন? ওই যে গন্ডগোলি আছে ওখানে, সবার মধ্যেই তো একটা মনের মধ্যে আছে, মানে এতটা ভয় আছে সবার মধ্যে যে এমনিও কাজের জন্য তারা আসতে চায় না। যে গাছ কাটবো, গ্রামের দিকে একটা থাকে যে কোনো পুরোনো গাছ কাটতে গেলে কিন্তু তারা কাটতে চায় না, অনেক ভয় পায়, অনেক রকমের অনেক সমস্যার মুখে পড়ে বলে তারা ভয় পায়। কারণ আমরা ছোটবেলা থেকে শুনেছি যে গাছের মধ্যে ব্রহ্মদত্তি থাকে কখনো, বা কারোর বাসা আছে, আমরা হয়তো তার বাসাটা কেটে দিচ্ছি। সেই ধরনেরই ঘটনাটা, আমি আস্তে আস্তে সব দিকে যাচ্ছি। তো কেউ কাটতে চায়নি আর কি গাছটা, কেউ মানে কাটতে, কি করা যাবে, তখন নিজেরা আলোচনা করে যে আমরাই কাটবো, এরকম হয়। আর যেহেতু ছোট ভাই ও তো ইয়াং, ওকে গাছের ওপরে তুলে দিয়েছে। একদিন দিন ঠিক করে তিনজনে গাছ কাটতে লেগেছে। যেহেতু বড়দা আর মেজদা বয়স হয়েছে, ওরা ওপরে কাটতে শুরু করেছে। প্রথমে ডালগুলো ছেঁটে নিয়ে তারপর এবার গোড়া থেকে ওরা কাটবে। তো ওদের থেকে ওই যন্ত্রপাতি সমস্ত নিয়ে এসছে, আর দুদিক ধরে টানা হয়, মানে এখনকার দিনে ওই ইলেকট্রিক যে ওই কাটার মেশিন সেরকম তখন তো ছিল না, করাতের মতো দুজন বসে টানতো আর কি। এবার ডাল ছাঁটার জন্য ওপরে ছোট ভাইটাকে তুলেছে। এবার ও প্রথম ডাল ছাঁটতে উঠে, মানে যেটা হচ্ছে, প্রথমেই ওর কথা, একটা ডালে যখন কোপ মারে, প্রথম কথা হচ্ছে যে ডালটা কি নরম গো, বলে ওরা গাছটাকে পুরো কেটে ফেলেছে। আর কোনো প্রবলেম নেই, পুরো গাছটা কেটে ফেলেছে। কেটে ফেলার মোটামুটি সপ্তাহখানেক চলে গেছে, এরকম 10-12 দিন, এরকম বেশ কিছুদিন চলে গেছে। তখনও ওদের কোনো রকম কোনো সমস্যা কিছু বাড়ির মধ্যে কোনো হতো না। এর মধ্যেখানে একটা বলে রাখি, ওদের বাড়িতে যেটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতো, ওদের কোনো সময় কর্পূর মেশানো একটা গন্ধ বেরোতো মাঝে মধ্যে বাড়ির মধ্যে। আর যখনই ওটা বেরোতো, তখন ওদের বাড়ির মধ্যে খুব আনন্দ, হই হুল্লোড়, মনে শান্তি, সুখ মানে ভরে উঠতো একদম। আবার কোনো সময়, বছরের কোনো সময়, ঠিক মানে বলির পাঁঠা কাটার যে রক্তের যে গন্ধ, একটা আষ্টে টাইপের গন্ধ, আষ্টানি গন্ধ যেটাকে বলে, ঠিক পাঁঠার রক্তের যে একটা গন্ধ, সেই টাইপের মাঝে মধ্যে ওদের গন্ধ বেরোতো বাড়িতে। আর যখনই ওরকম গন্ধ বেরোতো, তখন কিন্তু ওদের বাড়িতে নানান রকম অশান্তি, কারোর সাথে কারোর মতের মিল হতো না, ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকতো, এরকম আর্থিকভাবে অনটন লেগে থাকতো, কাজ চলে যেত। আর গ্রামের লোক ওই দোকানে কাজ করা, অন্যের মানে ভাগ চাষি করা, এই সমস্ত কাজকর্মই করতো। ইনফ্যাক্ট আমি আরেকটা জিনিসও খুব অবজার্ভ করে দেখেছি, সেটা হচ্ছে রিসেন্টলি আমার বাবা অসুস্থ ছিলেন, আমার কালকেই বাবার অপারেশন হলো। এই সময়গুলোতে আমি অসুস্থতার সময় আমি আমার আশেপাশে কখনো না কখনো আষ্টে গন্ধ পাই, এবং এটা আমি বহুবার অবজার্ভ করেছি যে এমন জায়গা থেকে একটা কোনো গন্ধ আসছে যেখানে আমি আগে কোনো দিনের গন্ধটা পাইনি। আমার নিজের একবার শরীর খারাপের সময় হয়েছিল, আমি বলেওছিলাম আগে আপনাদেরকে যে দরজা খুলেছি এমন একটা জায়গা যেখান থেকে কোনোদিনও গন্ধ আসার কথাই না, বা কোনোদিনও আসেনি, ওই সময় পার্টিকুলার পেয়েছি। এই রিসেন্ট টাইমে আমি পেয়েছি একটা আষ্টে একটা গন্ধ। তো ঠিক ওদের বাড়িতে ওরকম মানে রক্তের আষ্টানি গন্ধ টাইপের। তো যখনই বেরোতো বাড়িতে ওদের অশান্তি এরকম লেগেই থাকতো। তো এর পরবর্তীকালে যেটা হয়, ওই ছোট ভাই একটা দোকানে কাজ করতো, বিবাহ হয়নি, দোকানে কাজ করতো। একটু দোকান বন্ধ হয়ে রাত্রি হতো, একটু সবার সঙ্গে গল্প গুজব করে তারপর বাড়ি ফিরতো। আর যেহেতু গ্রামের শেষ প্রান্তে ওদের বাড়ি, অনেকটা ফাঁকা মানে ফাঁকা জায়গা, অন্ধকার জায়গা, বন জঙ্গল টপকে ওদের বাড়ির কাছে যেতে হতো। তো এরকম আসছে, ও হঠাৎ ফিল করে যে ওর আগে আগে কেউ একজন যাচ্ছে। আচ্ছা, অন্ধকার রাস্তা, গ্রামের একদম দুপাশে বন জঙ্গল, ফিল করছে যে কেউ একজন আগে আগে যাচ্ছে। ও এগিয়ে গেল কিছুটা, এবার মনে হচ্ছে পিছু পিছু আসছে, পিছনে পিছনে।
এরকম ওর মধ্যে একটা অনুভূতি হচ্ছে। ও প্রথমে ভাবে হয়তো একা যাচ্ছি আমি অন্ধকারে, কোনো কারণে সেই মনের ভুলে এরকম হচ্ছে। কিন্তু ও এই ফিলিংসটা আরও বাড়তে শুরু করে যত বাড়ির দিকে এগোতে থাকে, যেন ওকে কেউ পেছনে ধাওয়া করছে, এরকম ফিলিংস হতে থাকে। ও আস্তে আস্তে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর ওর সেই দিন রাত্রির থেকে প্রচণ্ড জ্বর শুরু হয়, প্রচণ্ড জ্বর। ডাক্তার ডাকা হয়, ডাক্তারকে দেখানো হয়, কোনোভাবেই সারছে না ওর জ্বর। এই জ্বরটা ওরা সারলই না, জ্বরটা সারলই না। ভুল বকতে শুরু করলো, মানে ও যেটা নয় সেই ধরনের কথাবার্তা বলতে শুরু করলো, বিভিন্ন আধ্যাত্মিক কথা বলতে শুরু করলো। মানে ও যেটা ওই ধরনের মানে সে স্পিরিচুয়ালি নয়, নেচারগতভাবে ছিল না, কিন্তু আধ্যাত্মিক কথা বলা, পূজা পাঠের কথা বলা, এরকম নিজের মনে বিড়বিড় করতো। জ্বরটা কিন্তু ও সারলো না, সেটা হঠাৎই একদিন মারা গেল এই জ্বর নিয়ে। ওকে, ছোট ছেলে মারা গেল। তো মারা যাওয়ার পর বাড়িতে কতদিনের মাথায় হলো ওই গাছটা কাটার? মাসখানেক পর, বেশ কিছুদিন পর। মারা যাওয়ার পর ছোট ভাই মারা গেছে, বাড়ির মধ্যে খুবই একটা শোকের ব্যাপার। এবং গাছ কাটার পর মারা গেছে, এটা তো আস্তে আস্তে গ্রামের দিকে ছোট কথা নিয়ে খুব রটে যেতে শুরু করলো। আচ্ছা, ও যখন মারা গেছে সেই সময় ওরা কি ওরকম একটা আষ্টে গন্ধ পেয়েছে? না, কিচ্ছু পায়নি, নর্মাল রোগ, জ্বর হয়েছে, জ্বরটা কোনো রকম ভাবে সারলো না, ভুলভাল বকে তারপর মারা গেল। এইবার যেটা হলো সেটা হচ্ছে যে মেজো ভাই, যার সন্তান রয়েছে, দুটো সন্তান এবং বড় ভাই, এবং মেজো ভাই যেটা হয়েছে ওই ঝড়ের সময়, ওই সময়টা তো ঝড় বৃষ্টির সময় চলছে অলরেডি, আবার ওই ঝড় বৃষ্টি হয়, আর ওদের বাড়ির যে উপরের চাল, সেই চাল ক্ষতিগ্রস্ত হয়েছিল। আচ্ছা, এবার সেইটা সারানোর জন্য ওপরে উঠেছিল চালেতে। তো এটাও আরো 1 মাস 1.5 মাসের মধ্যে যা হচ্ছে, কিন্তু ওই 3-4 মাসের মধ্যেই ঘটনাগুলো ওদের সঙ্গে ঘটছে। তো এরকম ও চাল সারাতে উঠেছে, এবং সামনে বর্ষা আসছে, তো চালটা সারাতে হবে, নাহলে জল ঢুকে যাবে, বৃষ্টি পড়বে ভেতরে। তো চাল সারানোর জন্য উপরে উঠেছে, হঠাৎই কোনোরকমভাবে পা স্লিপ করে চাল থেকে নিচে পড়ে যায় মেজো ভাই। পড়ে যেতে এবার ওদের কি হয়, বাঁশ বাগানের যে মানে কঞ্চি, লাঠি, এইসব ওই উনুন রান্না করার ওই জ্বালানি হিসেবে রান্না মানে ব্যবহার করতো, সেই সবের ওপরে পড়ে। আচ্ছা, সেই সবের ওপরে পড়ে খুব আঘাত লাগে, মানে আঘাত লাগে, ও ওখানে স্পট একদম মারা যায় উপর থেকে পড়ে। মাথায় কোনো রকম ভাবে চোট লাগে, মারা যায় একদম স্পট, কোনো রকম ভোগা নয়, কিচ্ছু নয়, পড়ে মারা যায়। ছোট্ট দুটো সন্তান, সেই রকম একটা পরিবার, এবং বাড়িতে একমাত্র ওই বড়দা, তারও বয়স ভালোই হয়েছে, উনি একা, সবাইকে সামলাতে হচ্ছে। বাড়ির একটা ছোট ভাই, মেজো ভাই, দুজনেই মারা গেল। এবার মানে এবং তার স্ত্রীও বিধবা হয়ে গেল, বাচ্চা কি করবে, মানে একটা বাড়ি পুরো ভেসে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা পড়েছে। এইবারের মাঝখানে যেটা হতে শুরু করলো, এরা সন্ধ্যেবেলা রান্না করতো, আর এটা কিন্তু সন্ধ্যেবেলাই হতো, আর সন্ধ্যেবেলা ওদের ভাত খাওয়ার প্রচলন ছিল। ভাত রান্নাটা ওই উঠোনের মধ্যেই, ওর ওই উনুন থাকতো, আর উনুনেতে ওই কঞ্চি বা কাঠ এসব পুড়িয়ে ভাত রান্না করতো। তো এই ভাত রান্না করা যে কাঠের যে পোড়া গন্ধ, সেটা তো নর্মাল একটা জ্বালানির গন্ধ হবে, কিন্তু ঠিক গন্ধ পাওয়া যেত ঠিক মরা পোড়ানোর গন্ধ মতো, কিছুটা ঘি মেশানো, কিছুটা চামড়া পোড়া টাইপের গন্ধ। আচ্ছা, শ্মশানে মোড়া পড়ালে যে টাইপের গন্ধ হয়, সেই টাইপের গন্ধ ওদের বাড়িতে এরকম রান্নার সময় হতো, যখনই আগুন পড়ে। এইরকম হতে শুরু করলো ওদের। ওরা তো চিন্তার মধ্যে পড়লো। ওই গ্রামের একজন গাটা ঝাড়ে, তাদেরকে গাটা ঝাড়িয়ে নিয়ে এসে বা বাড়িতে ওই একটু জল পোড়া, তেল পোড়া ছড়ানো বা এই সমস্ত কিছু করলো। কিন্তু ওটা মাঝে মাঝেই হতো, প্রতিদিন এমন হতো না, এমন না, মাঝে মাঝে হতো এরকম, সন্ধ্যের দিকে হলেই এরকম ঘটনা ঘটতো। এইবার যেটা হচ্ছে, ওদের যে মানে সামনে ওদের গ্রামের একটা মেলা হবে, ওই গরমকালের একটা মেলা হয়, জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে ওদের একটা গ্রামে মেলা হয়, গ্রামের মধ্যেই গ্রামের মেলা হয়। আর ওই দিনে ওদের স্পেশাল একটা বিশেষ মানে থাকে যে গ্রামের প্রত্যেকে যাদের বলদ আছে, ওরা শুধুমাত্র বলদটাকে পোষে, ওই মেলাতে ওদের একটা পাশের মাঠে বলদ ছোটানো হয়, এবং যে জিতবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে বা এরকম। সেই জন্য গ্রামের খুব অল্প বয়সী ছেলেরা বলদ মজা করে, বলদকে খাওয়ানো থেকে শুরু করে। এই রিচুয়াল কি এখনো আছে, মানে এরকম গেম এখনো চলে ওখানে? হ্যাঁ, এখনো আছে, বলদ ছোটানোটা আছে। মুরগি লড়াই হয়, মুরগির লড়াই তো হ্যাঁ, আমাদের এখানেও ভেতরের দিকে যে গ্রামগুলো রয়েছে মুরগি লড়াই হয়, এবং বলদ ছোটানো তখন ওটা প্রচলন ছিল। যেটা হলো ওখানে সেটা হচ্ছে, ওই বাচ্চা দুটোকে নিয়ে, গ্রামের মেলা যেহেতু বাবা মারা গেছে, ওদেরকে নিয়ে ওই বড়দা মানে ওদের বড় জেঠু হবে, দুজনকে হাত ধরে নিয়ে মেলার মধ্যে ঘোরাতে নিয়ে গেছে, যেহেতু মন খারাপ, যাতে একটু মনটা ওদের ভালো হয় সেজন্য ঘোরাতে নিয়ে গেছে। এবার জিলাপির দোকান, মেলা ঘোরানো হয়ে গেছে, এবার জিলিপির দোকানেতে সামনে দাঁড়িয়ে জিলিপি কিনবে, এবং জিলিপি ওই মানে একদম বড় কড়াইতে রস, ফুটন্ত রস ওখানে তৈরি হচ্ছে, তার সামনে দাঁড়িয়ে ওখানে এবার কেনাকাটা করছে, বাচ্চাগুলোকে পাশে দাঁড় করিয়ে রেখে বড়দা কিনছে। সেই সময় ওই পাশে ওই বলদের এটা হচ্ছিল পাশের মাঠে, সেখান থেকে কোনো কারণে একটি বলদ ছিটকে ওই মেলার মধ্যে ঢুকে যায়,
আচ্ছা, মেলার মধ্যে ঢুকে যেতে খুব তো কোলাহল তৈরি হয়ে যায়, সবাই ছোটাছুটি করতে থাকে, ধাক্কা লেগে বরদই ফুটন্ত রসের কড়ায় পড়ে যায়। পুরো বডির অর্ধেক অংশটা প্রায় 80% বার্ন হয়ে যায়, বয়েড হয়ে যায় পুরো, মানে মুখটা পুরো একদম ওর মধ্যে পড়ে বিভৎস মানে হয়। একদিন দুদিন উনি জীবিত ছিলেন, গ্রামের হসপিটালে চিকিৎসা ছিলেন, ও ইনফেক্টেড হয়ে গেছিলেন ভীষণভাবে। আর তৎকালীন সময় অত প্রিকশন ছিল না যে পুরা রোগী তাকে সেইভাবে রাখা বা তার ট্রিটমেন্ট সেইভাবে, উনি মারা যান বরদাও। বাড়ির 3টে ছেলেই মারা গেল, 3জনই। বাড়িতে এখন 3জন মেয়ে, মানে তারা বউ আর ছোট যার বিবাহ হয়নি আর কি, আর এরা 2 বাচ্চা। তো এরকম করে এদের সংসার বলতে যা জমি ছিল সেগুলোকে ভাগ চাষিতে দিয়ে দেওয়া হলো। কিন্তু ওই মরা পোড়ানোর গন্ধ ওদের বাড়িতে ওই কাঠ জ্বালানোর সময় এগুলো হতেই থাকলো। আচ্ছা, মরা পোড়ানোর গন্ধ প্রায় বেরোতো। এরপরে যেটা হতে থাকলো, মানে হতে শুরু করলো, প্রথম হচ্ছে ওই অবিবাহিত ব্রণের সঙ্গে। রাত্রিবেলা শুয়ে আছে, পা ছড়িয়ে শুয়ে আছে, জানালা খোলা থাকে গরমকাল, ও ফিল করছে ওর পায়ে কেউ হাত বোলাচ্ছে, ঘুম ভেঙে যায়। ও ঘুম থেকে উঠে দেখে হয়তো ইঁদুর, মাটির বাড়ি ইঁদুর বা আরশোলা এই সব কিছু উঠতেই পারে, নর্মাল ব্যাপার, এটাকে গুরুত্ব দেয়নি। আস্তে আস্তে যেটা বাড়তে থাকলো সেটা হচ্ছে ওর মানে এমনই অনুভব করতে শুরু করলো যে কিছু ব্যাড টাচ অনুভব করতে শুরু করলো, মানে ওর থেকে শারীরিক সম্পর্ক স্থাপন করার কেউ চেষ্টা করছে, সেটা কিন্তু অনুভব করছে একদম ভীষণভাবে, এবং সেটা নিয়েও ঘুম ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতির মতো। এটা দিনের পর দিন হতে থাকলো। এবার সেটাও কাউকে বলেনি প্রথম, যেহেতু বাড়িতে আরো 2 বৌদি রয়েছে, বলেনি। কিছুদিন পর মানে ওরা বসে আলোচনা হতে হতে যখন এই মরা পোড়ানোর গন্ধ হচ্ছে, তখন কথার পরিপ্রেক্ষিতে বলে যে এরকম রাত্রিবেলা আমি এরকম অনুভব হয় যে আমার কেউ গায়ে ছুঁচ্ছে বা কেউ স্পর্শ করছে আমাকে গায়ে। তখন মানে ওরা 2জন মানে রীতিমতো মানে কি বলবো উচ্ছ্বাসের সঙ্গে বলে ওঠে যে এরকম ওদের সঙ্গে হয়েছে, মানে 3জনের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, কে ওদেরকে স্পর্শ করছে বা ছুঁচ্ছে, এরকম ঘটনা হচ্ছে। তো এটা কি করা যাবে, ওই আবার ওই যে গাটা ঝাড়ে আর কি, ওদের কাছে যায়, গিয়ে কিছু করার চেষ্টা করে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। মাঝে মধ্যেই এই ঘটনাগুলো ঘটতো, বেশি হতো কিন্তু অমাবস্যা, ত্রয়োদশী, এই সমস্ত মানে বিশেষ বিশেষ তিথিগুলোতে এই ঘটনাগুলো ওদের কাছে বেশি হতো। আর কিন্তু ওই কর্পূর পোড়া গন্ধ পেত না, আর বা ওই মানে ওই পচা গন্ধ যেটাকে বলে রক্তের যে গন্ধ, ওইটাও পেত না। ওটা যেটা পড়তো মরা পোড়া গন্ধ, রান্নার সময়তেই পেত। ভোরবেলায় বড় বৌদি একদিন ভোরবেলা ফুল তুলতে উঠেছে, আর ওদের সদর দরজা খুলে বাইরে ফুলের গাছটা ফুল তুলবে। উনি ফুল তুলতে উঠে দেখছেন যেখানে ওই নিম গাছটা ছিল তার ঠিক 20-25 ফুট দূরেই হচ্ছে তেঁতুল গাছটা। ঠিক ওই মধ্যবর্তী জায়গাটাতে, মানে নিম গাছের গোড়াটা তো রয়ে গেছে অর্ধেকটা কাটা, ওখানে কেউ দাঁড়িয়ে মানে বড় যে গাছ প্রদীপ, পঞ্চপ্রদীপ যেটাকে বলে, বড় গাছ প্রদীপ নিয়ে কেউ আরতি করছে। এটাও ভোরবেলা দেখে, ফুল তুলতে উঠে কেউ একজন আরতি করছে পিছন ঘুরে। এটা দেখার পর কিছুটা ভয় পেয়ে এবার গ্রামের দিকে ভোরবেলা সবাই উঠে পড়ে ফুল তোলার জন্য, সবাই বেরোয়। এবার ও সবাইকে গিয়ে বলে পাড়ায় সবার সঙ্গে যে আমি ওখানে এরকম দেখেছি। তখন বলে চলো দেখি, আমরা সবাই মিলে দেখি কে পুজো করছে। অদ্ভুত মতো বিষয়ে ওরা এসে যখন দেখে ওখানে কোনো রকম কোনো পূজা পাঠের কোনো চিহ্নই ছিল না, এমনকি ওখানে যে আরতি হচ্ছে, ধূপ বা ওই প্রদীপের যে গন্ধ, কিচ্ছু নেই। তখন ওকে বলে তো কিছু তো নেই এখানে, কিছু তুমি ভুল দেখেছো, তুমি গন্ডগোলই দেখেছো, গ্রামের লোক এরকম বলে। তো ফিরে আসে বাড়ির মধ্যে, ভয়ের মধ্যে রয়েছে, একটা ভীষণভাবে আতঙ্ক ওদের মধ্যে গ্রাস করে রয়েছে যে আমার কি হলো, এরকম বাড়ির মধ্যে এরকম ঘটনা একের পর পরের পর 3 জন মারা গেছে। কিন্তু গ্রামে তো ওরা উঠে গেছে যে গাছ কাটার পরেই ওরা ওই কারণেই মারা গেছে, যে গন্ডগোলির কারণেই মারা গেছে, গাছটা কেটেছে বলেই। এরপরে যেটা হলো, ওদের যে মেন সদর দরজায় প্রতিদিন রক্তমাখা একটা হাতের ছাপ ওরা দেখতে পেত। আচ্ছা, মানে একটা হাত এরকম রক্তমাখা, কেউ হাত দিয়ে জাস্ট হাতটা নেমে এসেছে, হড়কে গেছে, ঠিক এরকম হাত। আর সারা বাড়িটাতে যেটা হতো, ঠিক মানে পাঁঠা বলি দেওয়ার পর যদি বলির পাঁঠাটাকে চারিদিক ঘোরানো, মানে ছিটে ফোঁটা যেমন রক্ত পড়ে, ঠিক এরকম ছিটে ফোঁটা আলতার মতো করে সারা বাড়ির উঠোনে পড়ে থাকতো রক্ত। মুছলেও আবার হয়ে যেত ওটা। হ্যাঁ, ওটা তো যখন পরিষ্কার করে দিল, আবার পরের দিন সকালবেলা উঠে দেখছে আবার ওরকম। ওকে। তো এরকম হতেই থাকলো ওদের সঙ্গে, ছেলেরাও বড় হয়ে গেল, এই সমস্ত প্রবলেম ওদের সঙ্গে ঘটতেই থাকলো। মাঝে মধ্যে হতো না, এরকমের মধ্যে দিয়ে ওরা চলতে শুরু করলো। মানে একটা সময় পর এরা না এটাকে অভ্যাসে পরিণত হয়ে গেল ওদের, আর খুব একটা কিছু। তারপর আর কারোর মৃত্যু ঘটেনি না, তারপর আর কোনো মৃত্যু ঘটেনি। এইরকম অদ্ভুত ঘটনা ঘটতো। ছোঁয়াটা ওরা তখনও ফিল করতো? হ্যাঁ, ছোঁয়াটা ফিল করতো। যে ছোট মেয়ে ছিল সে বেশি ফিল করতো। তো এবার এদের 2 ভাইরা বড় হয়ে গেছে। যে বড়
তার বিয়ের জন্য ভীষণভাবে চেষ্টা করছে, কিছুতেই এর বিয়ে হচ্ছে না, কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, তো এই বড় ছেলেই অ্যাকচুয়ালি যে ছেলেটি মানে বাবার কাছে এসেছিলেন অনেক বছর আগে, এর মুখ থেকেই পুরো ঘটনাটা শোনা। তো ওখানে একটা জায়গায় বাবার কাছে মানে তোমার বাবার কাছে এসেছিল এই প্রবলেমগুলো শেয়ার করতে, এই বড় ছেলেটা যার বিয়ে হচ্ছে। হ্যাঁ একদম, আমি বলছি প্রবলেমটা শেয়ার করছে এইভাবেই। ও কিন্তু বাবার কাছে ডিরেক্ট এসে যে আমাকে সারিয়ে দিন বা আমাকে হেল্প করুন বলছে না, ও এসে মায়ের কাছে কান্নাকাটি করছিল। আমি বলছি ওটা শেষে বলবো। তো এই বড় ছেলে একদিন ও মানে কাজ থেকে ফিরছে, ফেরার পর ও বাড়ির মানে মেন দরজায় যাবে, অনেকটা রাত্রি হয়ে গেছিলো বাড়ি ফিরতে। এবার ও যে ডাকতে যাবে মেন দরজা থেকে, সদর দরজা থেকে ডাকলে ওদের বাড়ির ভেতরে মেয়েরা আছে যেহেতু বন্ধ করে ভেতরে থাকে, তো মেন সদর দরজা থেকে ডাকলে কেউ শুনতে পাবে না। সেই জন্য ও না বাড়ির পিছন দিকে গিয়ে পিছনে জানলা দিয়ে ডাকার জন্য বাড়ির পিছন দিকে যাচ্ছে। ও যাচ্ছে, ও ফিল করছে কেউ একজন ওকে তেড়ে আসছে ওর সামনের দিকে, কাউকে দেখতে পাচ্ছে না, যেন কেউ একদম দাঁত কিরবির করিয়ে ওর দিকে তেড়ে আসছে। আর ঠিক খড়ম পড়ে থাকলে যে আওয়াজ হয়, খটখট টাইপের আওয়াজ, ঠিক সেই টাইপের আওয়াজ হচ্ছে, আর কেউ ওর দিকে তেড়ে আসছে, মানে একদম মারবে এরকম ভাবে তেড়ে আসছে। ও না ওই ভয়টাতে পেয়ে ও আর ওখানে বসে পড়ে, বসে আর পিছন দিকে যায়নি, আবার ভয়ে ছুটে চলে এসে সদর দরজায় জোরে জোরে ধাক্কা মারতে শুরু করে, মা মা বলে যাতে শুরু করে। তোর দরজা খুলে যায়, ঢুকে পড়ে, ভয় ওর মুখে চোখ মুখে ভয়ের ছাপ পুরো স্পষ্ট ছিল একদম পুরো। ঢুকে পড়ার পর ও যেটা করে, এবার বিয়েও কিছুতেই তো হচ্ছে না ওর, দেখাশোনা হচ্ছে, দেখাশোনা আসছে, আর কোনো কেউ খবর দিচ্ছে না, কিছুতেই বিয়ে হচ্ছে না। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, ওর কিন্তু একটা পিসিরও বিয়ে হয়নি, চেষ্টা করে ছোট বোনটার, ওর কিন্তু চেষ্টা করেও বিয়ে হয়নি, আর এরও বিয়ে হচ্ছে না কিছুতেই। তখন এরা কি করলো, এদের একজন যেহেতু কাজ করতো সেখানে একজন বন্ধু বললো, আরামবাগের কোনো একটা জায়গায় একজন সাধক আছে, তুমি ওনার কাছে যোগাযোগ করো, গিয়ে যদি কিছু প্রবলেম তোমার সলভ করতে পারে। তো যেমন বলো তেমন কাজ, ও চলে যায় মাকে নিয়ে, সঙ্গে করে নিয়ে আরামবাগে আসে, বাঁকুড়া থেকে। আরামবাগে এসে ওই সাধকের সঙ্গে কথাবার্তা বলে, ওই সাধক ওর বাড়িতে গিয়েছিলেন, ওই বাড়িতে গিয়ে ওখানে পূজাপাঠ ঠিক নয়, ক্রিয়াকর্ম কিছু করেছিলেন, ওনার যে সমস্ত বন্ধন ক্রিয়া থেকে শুরু করে ওনার পদ্ধতি মেনে ওই সাধক অনেক কিছু করেছিলেন ওখানে, বাড়ি বন্ধনী থেকে শুরু করে অনেক কিছু ক্রিয়া করার পর অদ্ভুতভাবে ছেলেটার একটা দেখাশোনা ঠিক হয়, বিয়েটাও হয়। ওকে, বিয়ে হয়ে যায়, নতুন বউ বাড়িতে এসেছে, নতুন বউ বাড়ি এসছে। আর ওদের কিন্তু আর ওই মানে আচ্ছা, এই যে ছেলেটা বললো তোমার বাবার কাছে এসেছিল, আরামবাগের যে সাধক, মানে এই দুজনকে আমি ঠিক ডিস্টিংগুইশ করতে পারলাম না। মানে আরামবাগের সাধক অন্য একজন, আরামবাগের সাধকের কাছে কি ও আগে গিয়েছিল, কিন্তু তোমার বাবার কাছে অনেক পরে এসেছিল, পরে বিয়ে হচ্ছে না বলেই তো এসেছিল। না, তার আগে পরে এসেছিল, বিয়ে হওয়ার পরে বাবার কাছে ছিল, বিয়ে হওয়ার পরে, মানে তখনও বিবাহিত, বাবার কাছে যখন এসেছিল তখনও বিবাহিত। আচ্ছা, আর আরামবাগের সাধকের কাছে বিয়ের জন্যই গিয়েছিল, বিয়েটা হচ্ছে না, এবং বাড়িতে নানা রকম তো এত দিন ধরে তো সমস্যা হয়েছে, সব খুলে গিয়ে বলেছিল ওই সাধককে। তখন ওই সাধক গিয়ে ওদের সব বাড়িটাই ঠিকঠাক করে দিয়ে ওর বিয়ে হয়ে যায়। ওরা মনে করে যে এবার তো বাড়ি বোধহয় ঠিক হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধে হয়নি। এদের সঙ্গে আর কোনো অসুবিধে হলো না, যেটা হলো নতুন বউয়ের সঙ্গে। আচ্ছা, প্রথম দিনে যে নতুন বউয়ের সঙ্গে ঘটনা ঘটলো, আর এই ঘটনাটা আমি শুনেছি নতুন বউয়ের মুখ থেকেই। প্রথম দিন নতুন বউয়ের মুখ থেকে মানে ঘটনা হলো বাথরুমে ভদ্রমহিলা স্নান করছেন, আর ওদের বাথরুমটা বাড়ির সংলগ্ন নয়, উঠোন, মাঝখানে উঠোন, বাড়ি উঠোন, বাথরুমটা দূরে। আর বাথরুমের দরজার মাথায় কম করে হবে একটা মানুষের হাত ঢুকে যাবে, আঙুল ঢুকে যাবে, গ্যাপ দরজার ওপরের গ্যাপটা এরকম আছে। স্নান করতে করতে উনি হঠাৎ করে লক্ষ্য করেন যে ওই বাথরুমের মাথায় মানে দরজার মাথায় কিছু একটা আছে। আচ্ছা, উনি ঘুরে দেখেন ঠিক 3টে আঙুল, এরকম 3টে আঙুল। মানুষের হাত হলে তো আমরা যদি ধরি এরা ভাবে 4টে আঙুল দেখতে পাবো, 3টে আঙুল দেখতে পাই, সরু সরু 3টে আঙুল, কিছুটা ঠিক বাঁদর বা হনুমানের যে আঙুলগুলো হয়, নোক অনেকটা বেরিয়ে রয়েছে, ঠিক কার্ভ হয়ে গেছে, মানে নোকটা একটু বড় হয়েছে, তারপরে শেষ দিকটা কার্ভ হয়ে গেছে, আর আঙুলগুলো পুরো লোমশ। হনুমান বা ওই জায়গায় ওই দরজায় গিয়ে ওইভাবে ঝুলতে পারবে না, আর যদি ঝোলেও আওয়াজ হবে, টিনের দরজা যদি হনুমান বা আঙুল ঢোকায় ওখানেতে, টিনের দরজায় আওয়াজ হবে। তখন উনি তো প্রথমবার গেছেন বিবাহ হয়ে, বিয়ে করে, উনি না ভয়ে চিৎকার করবেন বাথরুম থেকে, মানে একটা আটকে ওঠেন। সবাই ছুটে গিয়ে কি হয়েছে বলে, তখন কান্না করতে করতে বলে যে এরকম আমি এরকম হাত দেখেছি একটা, এরকম ব্যাপার। তখন এরা তো বুঝতে পারে যে হয়তো আবারও কিছু একটা সমস্যা সঙ্গে শুরু হয়েছে। ওকে সান্ত্বনা দেয় যে ও কিছু নয়, হনুমান বা বাঁদর এরকম গাছে থাকে, এখানে তেঁতুল গাছ আছে, তেঁতুল খাওয়ার জন্য তেঁতুল গাছে অনেক হনুমান তো থাকে, ও বোধহয় সেই মানে ছাদে বসে ঢুকিয়েছে। ও তখন সেটা পরিষ্কারভাবে মেনে নেয়। মেনে নেওয়ার পর
রাত্রিবেলা একদিন ওরা শুয়ে রয়েছে। এবার যেটা হচ্ছে, মানে সবাই রয়েছে বাড়ির মধ্যে, প্রত্যেকে, মানে ওই যে ছেলেটি বিধান ওর নাম, তো ও রয়েছে, ওর স্ত্রীও রয়েছে। ওদের জানালা খোলা, পিছন দিকে মাঠ, জানালাটা খোলা ছিল। এবার জানালায় জাল দেয়া নেই, মানে রড, জাস্ট রড দেয়া রয়েছে। প্রথম স্ত্রী দেখতে পায় যে মানে ঠিক জানালার ভেতর দিয়ে হাতটাকে ঢুকিয়ে দেওয়ালের দিকে ঠিক ওই রকম 3টে আঙুল সমেত একটি হাতের পর্যন্ত লোমে ভর্তি, কোনো জন্তুর লোম নয়, মানুষের গায়ে যদি একটু বেশি লোম হয় ঠিক সেই টাইপের লোমে ভর্তি। তখন ওর স্বামীকে হাঁটুতে হাত দিয়ে ডেকে বলে, ওই দেখো, মানে ওই দেখো, মানে একটা কি দেখতে পাওয়া যাচ্ছে। তখন এও দেখে ফেলে, স্বামীও দেখতে পায়। দেখার পর সঙ্গে সঙ্গে উঠের পরে নিমেষের মধ্যে হাতটা বেরিয়ে যায় বাইরের দিকে। এবার ওর ছোটো ভাইকে ডাকে, ছোটো ভাইকে দেখে লাইট নিয়ে পিছন দিকে যায়। কোনো রকম কোনো চিহ্নই নেই কোনো কিছু, যে কিছু ওখানে যে থাকবে। আর ওদের মানে দেওয়ালটা অনেকটা উঁচু, যে কোনো কিছুর ওপরে দাঁড়িয়ে বা কেউ কিছু হাত দেবে বা কোনো জন্তু ঝুলবে সেরকম কোনো মানে পজিশনই ছিল না। তখন এ বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো এমন একটা দিন ওর মামা মারা যায়, মানে এই ছেলেটির মামা মারা যায়। তো মায়ের সঙ্গে ও চলে যায় ওখানের মধ্যে। আরে একা, স্ত্রী তো একা ঘরের মধ্যে শুয়ে আছে, পিসির ঘরে রয়েছে, ছোট দেওর তার ঘরে রয়েছে, এর ঘরে রয়েছে। রাত্রিবেলা ঘুমোতে হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায় রাত্রিবেলা। ওরা ফিরতে পারেনি, যেহেতু মামা মারা গেছে, ওখানে তো থাকতেই হবে, যেতেই হবে। ও মানে পরিষ্কার বুঝতে পারছে কেউ একটা ফুঁসছে, এবং সেটা ওর জানালার পাশ দিয়ে পুরোটা সারা বাড়িটা প্রদক্ষিণ করছে কেউ, এই টাইপের করতে করতে। সারা রাত ভদ্রমহিলা কিন্তু ঘুমোতে পারেনি। প্রায় এই ঘটনা ঘন্টা খানেক ধরে চলেছিল। ঠিক এই টাইপের একটা গর্জন টাইপের ছিল, মানে কেউ রাগে ফুঁসলে যেমন হয় সেই টাইপের আওয়াজ, এবং সারা বাড়িটাকে পুরো প্রদক্ষিণ করছে জানালার পাশ দিয়ে। সেই সময় বাথরুম যেতে হবে, ও কী করবে, সাহস নিয়ে বেরিয়েছে। বেরিয়ে এবার উঠোন দিয়ে নেমে বাথরুমে যাবে। বাথরুমে যখন ঢুকেছে, বাথরুমে ঢোকার পর ও কিছু বুঝতে পারি না, আওয়াজ কোনো কিছু হয়নি। বাথরুম থেকে যখন বেরোবে, এবার দরজা খুলবে, ও পরিষ্কার বুঝতে পারছো বাথরুমের বাইরে কেউ দাঁড়িয়ে এরকম আওয়াজ হচ্ছে, ঠিক এরকম। সে বাথরুম থেকে তার বেরোতে পারবে না, মানে সে স্বাভাবিকভাবে বেরোতে পারেনি। ও ওখানে তো চেঁচিয়ে চিৎকার করে পিসিমা, ভাই এরকম বলে চিৎকার করতে থাকে। আর ওরা তো রীতিমতো ঘুমোচ্ছিল প্রত্যেকে। ঘুম থেকে উঠে আসে সবাই, চিৎ করে কী হয়েছে, বাথরুম থেকে চেঁচাচ্ছে এরকমভাবে, উঠে বার করে এরকমভাবে। আর আর কোনো রকম ধৈর্য নেই, বলছে আমি এখান থেকে চলে যাবো, এখানে আর থাকবো না এরকম অবস্থায়। তো পরের দিন সকালবেলা হবে, আমি আর এখানে থাকবো না, চলে যাবো। তো ওরা সকালবেলা হতে ওরা ফেরার আগে বাড়ি চলে গেছে, নতুন বউ বাড়ি চলে গেছে, যে আমি আর থাকবো না এখানে। তো ওরা ফিরে আসার পর এবার কি হচ্ছে, এবার কি করা যাবে এই বিষয়টার উপর, মানে ওরা তো খুব বউ চলে গেছে, এরকম ব্যাপার, তার বাড়ির মারা গেছে, এবার তো আর কোনো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে যে ওরা এবার বাড়িটারি বিক্রি করে দিয়ে অন্য কোথাও যেতে হবে। সেটাতেই যাবে এমন কিছু কাজকর্ম রোজগার ওরা করে না যে বাড়ি বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যাবে, মানে ইকোনমিক্যাল সেই ব্যাকবোনটা নেই। তার সঙ্গে তো জমি রয়েছে ওখানে, কি করবে, ওদেরকে চাষবাস করেই খেতে হয় বেশিরভাগটা, দোকানে কাজ করে কতটা কি, চাকরি করে কতটা কি ওরা সংসার চালাবে। তো ওর মানে এবার কি করবে বুঝে উঠতে পারে না। ছোট ভাইও বয়স, মানে এবার বিয়ের ব্যাপার করতে হবে, তখন তো এরকম একজনের বউ চলে গেছে, দ্বিতীয়বার তো বিয়েও হবে না। আর গ্রামের ব্যাপার, খোঁজ নিলে তো বলবে ওদের বাড়িতে ভূত আছে। তো এবার কি করে, তখন ও কোনো কারণ থেকে খোঁজ পায়, ওই সবুজকালী মায়ের মন্দিরের খোঁজ পেয়ে এসে মায়ের কাছে ও কাঁদছিল, রীতিমতো বসে কাঁদছে, কারোর সাথে কোনো কথা বলেনি, পুজো দেওয়ার মতো করে এসে কাঁদছে। তখন ওখানে সবাই জিজ্ঞাসা করে যে আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? তখন এরকম বলে, ওখানে কি প্রতিষ্ঠিত মন্দির মায়ের, পঞ্চমীর লোকজনরা সবাই আসে, পাড়া এবং চারদিক থেকে মানুষজন ওখানে আসে, ওখানে যায়। এবং রতন্তী কালী পুজো মায়ের উৎসব হয়, সেখানে প্রায় 1000-1200 মানুষ, নিশ্চয়ই একদম যেতে হবে। তারপর কি হলো, তো সেখানেতে এবার ও এসে কান্নাকাটি করছে। এবার সবাই জিজ্ঞাসা করছে আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, এরকম ব্যাপার। এখন বলে আমি খুব সমস্যার মধ্যে পড়েছি। তাহলে ওনাকে বলুন, পূজারী ঠাকুর যিনি আছেন ওনাকে বলুন, উনি তো সমস্ত করে। বলছে না, ওনাকে বলা যাবে না। বলছে বলা যাবে না কেন, বলা যাবে না? বলছে এর কারণ আছে বলে উনি এবং সবাই সামনে, এবং বাবাও রয়েছে, সবার সামনে এই পুরো ঘটনাটা বলে। এবং এই যে যখন এই ঘটনা হচ্ছে, এরা আমাদের কাছে আসার আগে ওরা আবার ওই আরামবাগের সাধকের খোঁজ করে, যেহেতু ওর বিয়ে হয়েছিল, আর সাধক এসে ক্রিয়াকর্ম করার পর ওই আরামবাগের সাধকের খোঁজ করতে উনি প্রথমে যান। ওখানে গিয়ে উনি মানে সাধকের বাড়িতে গিয়ে খবর পান সাধক অনেক বছর, মানে অনেকদিন আগেই মারা গেছেন। সাধক মারা গেছেন, এবং বাড়ির লোক, ওনার স্ত্রী বলেন যে আপনারই কি বাঁকুড়ায় বাড়ি, যার বাড়িতে উনি গিয়েছিলেন, তেঁতুল গাছ ছিল বাড়ি? বলছে হ্যাঁ। বলছে আপনার কথা
ও বলে গেছে আপনাদের কথা, যে আপনি হয়তো যদি আসেন কোনো দিন আপনাকে কিছু কথা বলে যেতে বলেছে, যে ওই জায়গায় কোনো ক্রিয়া করার জন্য আপনারা যেন কোনো তান্ত্রিক বা কাউকে ডেকে আনবেন না। আচ্ছা, যেই কাজ করতে যাবে তার মৃত্যু হবে, ওদেরকে যারা বাঁচাতে যাবে বা কিছু ক্রিয়া করতে যাবে ওখানে গেলে তাদের মৃত্যু হবে। সেই কারণে ভদ্রলোক যে সাধক মারা গিয়েছিলেন যিনি, উনি কিন্তু ওই এফেক্টের কারণেই মারা গিয়েছিলেন, ওটা উনি নিজে সাধনায় উনি বুঝতে পেরেছিলেন এবং সেটা ওনার স্ত্রীকে বলে, কত বড় উনি মানে সাধক ছিলেন যেটা ওনার স্ত্রীকে বলে গিয়েছিলেন, যদি খুঁজতে আসে তুমি এই সাবধান বাণীটা ওদেরকে দিও যাতে কোনো সাধক আর বিপদে না পড়ে। বুঝতে পেরেছি। তো ওই স্ট্রং কিছু একটা ওখানে আছে, স্ট্রং আছে। তো উনি ওই জন্যই ভয়ে উনি আর কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যে বলবেন, উনি মাকে এসে জানা সেই সাহসটা পাচ্ছিলেন যে যদি আবার কোনো একজন মারা যায় তার জন্য তো আমি দায়ী হয়ে বসে থাকবো। তাই জন্য উনি সবুজ মা কালীর কাছে, মাকেই জানাচ্ছেন যে এরকম কথা। তো এটা শোনার পর বাবা তখন শোনার পর বলেন যে তুমি একদিন অন্য দিন এসো, তোমার ঘটনা আমি দেখবো পুরো বিষয়টা। তো যখন বাবা এরকম বলেন যে দেখবো, তো সকলে বাবাকে বাধা দেয় যে আপনি এরকম শোনার পরেও কি করে এরকম এই জিনিসটা করতে যাচ্ছেন, আপনারও তো সংসার রয়েছে, ফ্যামিলি রয়েছে, এরকম মন্দিরের ব্যাপার রয়েছে, এই সমস্ত কেস কি না নিলেই নয় বা এরকম না হাত দিলেই নয় বিষয়। তো এরপর যেটা বলেন, বাবাকে প্রচণ্ড, বাবার শিষ্য ভক্ত যারা প্রত্যেকে বাধা, একদম জোরপূর্বক বাধা দেয়, কেন কে এরকম এই বিষয়টা রিস্ক নিতে যাবে যে এরকম শোনার পরেও যে সারাতে যাবে সেই মারা যাবে, মানে পুরোপুরি সময় মিলে বাধা দিচ্ছিল। তখন বাবা খুব রেগে গিয়ে খুব রুডলি বিহেভ, মানে ওনারা মানে যে ঘরানার এটা কখন শিশুর মতো সরল আবার কোন চণ্ডালের মতো লাগে, এটা এখনো মানে এখনো বাবার বয়স হয়ে গেছে, এখনো মানে কোনো কারণে আমার সঙ্গে এমন সরলতার সঙ্গে ব্যবহার করবে না, কোনো সময় আমাকেও সবার সামনেও মানে সেই মানে এমন ভাষায় কথা বলবে সেটা বলার নয় আর কি, এরকম ওনারা এই রকমই আর কি, সেটা সবাই মুড বুঝে কথা বলেন ওনাদের সঙ্গে। তো উনি খুব রেগে গিয়ে বলেন যে আমি যদি এই সমস্যাটা শোনার পর যদি আমি পিছিয়ে আসি তাহলে আমি ওনাদের কি আমার গুরু পরম্পরায় মুখ দেখাবো কি করে, তাহলে তো আমার মৃত্যুবরণ করে নেওয়ার সমান, আমি তো মরে যাবো, আমি বেঁচে থেকে মরে যাবো যদি, তাহলে আমি যদি ভয়েই পিছিয়ে আসি তাহলে আমার বাবার কাছে, আমার বাবার দেহে নেই, আমার বাবা আমাকে কি বলবেন যে আমি একটা অত বড় তান্ত্রিকের ছেলে, তার দেখানো পথে আমি চলেছি, আমার গুরুদেবের এই দেখানো পথে শিখেছি, সেখানে যদি আমি পিছিয়ে যাই তাহলে তো আমার মানে বেঁচে থেকে আমার মৃত্যুর সমান হয়ে যাবে। তো বাবার ওই জোরের মুখের পর আর কেউ কিছু বাধা দেয়নি। তখন আমিও ছোট, তখন আমার তো অতটাও সব বিষয়ে জ্ঞান নেই বা আমি যে কিছু বলবো অত ধারণাও। বাবার এখন কত বয়স হল? প্রায় 75। তো বাবা মানে এটাও একটা রয়েছে, বাবার জন্ম এবং মায়ের প্রতিষ্ঠা একই সময়, বাংলা 1357। আচ্ছা, একই টাইমে, একই বছরে। বাবা আগে জন্মেছেন নাকি মা আগে? মা প্রতিষ্ঠা হয়েছেন, বাবা তারপর এসেছেন। তারপর কি হলো বাবার কাছে এসে? এবার বাবা ওনাকে বলেন যে ওখানে যা হবে বা আমি যাবো ওখানে ক্রিয়া করতে, এখন আর জান না, বয়স হয়ে গেছে, কোথাও আর জান না, যে আমি যাবো। তো বাবার সঙ্গে আরো 2-3জন শিষ্য ভক্ত, তারা সঙ্গে, একা তো ছাড়বেন না, ওখানে গেছেন সবাই মিলে। আর আমাদের ওখান থেকে বাস যায়, ওই বাঁকুড়ার ওখান থেকে সোজা বাস পাওয়া যায় ওখান থেকে। আচ্ছা, তো বাসে করে ওখানে সবাই ওখানে গেছে, গিয়ে ওখানে বাবা ওই ক্রিয়া শুরু করেন। এবার ক্রিয়া যে হচ্ছে ওখানে, এটা খবরে আশেপাশে 2-1 লোক শুনতে মানে খবর পায়, ওর বন্ধু বান্ধব খবর পায়, প্রায় 10-12 জন লোকজন ওখানে উপস্থিত রয়েছে পূজা পাঠের জন্য বা কিছু। ওখানে বিশেষ পূজা করা হয়। এবার ওখানে যে ব্যাপারটা ছিল, এবার তোমাকে আমি বলি, ওখানে হঠাৎ করে পূজা পাঠ চলছে, বিশেষ পূজা পাঠ চলছে, হঠাৎ করে পিসি অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। ছোট পিসিটা অদ্ভুত, উনি তো বয়স হয়েছে, অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। ওনার যে কথা বলছেন সেটা ওনার ভয়েসই নয়, আচ্ছা, গলাটাই পরিবর্তন হয়ে গেছে। কি বলছেন উনি তখন অদ্ভুতভাবে কথা বলছেন যে এত বছর আগে তোর বাবা আমাকে মেরেছিল, তোর কাকা আমাকে মেরেছিল, এবং আমি ওখানে ছিলাম, আমাকে কোপ মেরেছিল। তুমি আবার ভালো করে মনে করে দেখো, প্রথম যখন ছোট ছেলে বাড়ির মানে ওর কাকা যখন ওপরে ডাল কাটতে উঠেছিল, প্রথমে বলেছিল ডালটা খুব নরম। কেউ একজন ছিল যার গায়ে ওই কোপটা লেগেছিল, মানে সেই যে ছোট কাকা গাছে উঠেছিলেন, তিনি প্রথম মারা গাছে উঠে যে গাছে কোপ মারলেন, বললেন যে খুব নরম, কেউ পাত্তাও দিল না কথাটা। ওই কোপটা আসলে কি সে গাছে মেরেছিল নাকি অন্য কোথাও? এবং তখন ওই সবাই ওকে ধরে, বাবা তখন নির্দেশ, ঠিক একদম মানে ভূত ধরা যেটাকে বলে, যে মানে গ্রাম বাংলা যেটা একদম পজেস করে নিয়েছে, একদম ভীষণ ভাবে পজেস, একদম পুরো যা কথা বলছে ভয়েসই নয়, এবং ওর জানার কথাই নয়, মানে এমন কিছু কথা বলছেন, এবং সেইভাবে সেই চণ্ডালের মতো রাগ দেখি ওনাকে তারপর মানে ওই ক্রিয়াদি দ্বারা বসে আনা হয়, এবং ওই বাবার সঙ্গে কমিউনিকেট হচ্ছে। মানে যারা গিয়েছিলেন ভক্ত শিষ্য তারা বলছেন আমাকে, মানে আমি তাদের কাছ থেকে পুরো ঘটনাটা যখন জানি তখন বলছেন যে পুরোপুরি যখন ওই ক্রিয়া হচ্ছে, ওই
হলুদ পুড়িয়ে বা আরও যে সমস্ত ক্রিয়াদি হচ্ছে অনেক কিছু, তখন আমার দাদুর একটা বিশেষ ছিল, দাদু না ওই মানে আমি ওটা বলছি খুব সিক্রেট ব্যাপার, মানে ওটা একটি জিনিস মানে গাছের ব্যাপার ছিল, উনি দাবনা ছিঁড়ে ওখানে ভরে দিতেন যাদের এই সমস্ত পজেস্ট হতো, দাদুর কাছে যারা আসতো না আমার দাদুর কাছে। ওই ক্রিয়াটা বাবাও শিখেছিলেন। এখন আর করতো ওটা, পায়ের যে দাপনা চিড়ে দিয়ে, দাপনা বলতে মানে পায়ের এই থাই, আচ্ছা এই জায়গাটা চিড়ে দিত ব্লেড দিয়ে, খুব ছোট জায়গা চিড়ে দিয়ে ওর মধ্যে ওই একটা জিনিস, গাছেরই একটা জিনিস, শিকড় টাইপের একটা জিনিস ছোট, ওর মধ্যে দিয়ে দেওয়া হতো। এটা ট্রিটমেন্টটা উনি করতেন, এই প্রসেস যারা হতো সেই সময় এই ট্রিটমেন্টটা উনি করতেন, দাদু করতেন। এরকম আরও তান্ত্রিক কিছু সিক্রেট আছে আমি জানি, যে বডির মধ্যে কোন একটা গাছের শিকড় রাখলে বলে তাকে নাকি কেউ কখনো মারতে পারে না। হ্যাঁ, এরকমও আছে অনেক কিছু, মানে ভূত প্রেতের দ্বারা তো তার মৃত্যু কোনোদিনও হবে না। একদম। ওকে, এই ট্রিটমেন্টটাই বোধহয় তিনি তার মনে করতেন, উনি একদম ঢুকিয়ে দিতেন, তাতে কিছু শুনেছি আমি, এরকম ট্রিটমেন্টের কথা শুনেছি। তো এরকম ওনাকে ট্রিটমেন্ট করা হয়, এবং মানে বাবা ওখানে জিজ্ঞাসা করে ওকে যে তুমি যে সেই কোনো ব্যক্তি, তোমার পরিচয় কী করো, তোমার ক্ষমতা দেখাও। ক্ষমতা দেখানোর পর যেটা হয় একদম পুরো টিপিক্যাল যে আমরা মাথায় যে ঘোড়ায়, মানে মানে ওটা অবিশ্বাস্য, ওখানে অতজন দেখছে, কেউ ভাববে যে এটা অনেকের কারণে কোনো রোগের কারণে হতে পারে, মানে মানসিক সমস্যার কারণে হয়, কিন্তু মানসিক সমস্যায় যদি হয় একটা ওই বয়সের মহিলা, সে একটা ঘোড়া ভর্তি জল দাঁতে করে চাগিয়ে 100 মিটার নিয়ে যাওয়া ছেলেমো কথা নয়, একদমই নয়। এটা আমার এক পরিচিত মানুষের সাথেও হয়েছিল। এটা সবাই দেখছে তাদের সঙ্গে, যে তুমি পরিচয় দাও, তুমি যত শক্তিশালী তুমি পরিচয় দাও, ওইভাবে পরিচয় দাও। তখন ওই দাঁতে করে কামড়ে ওই ঘোড়াটাকে দাঁত দিয়ে টেনে নিয়ে যাওয়া, এক ঘোড়া জল নিয়ে গিয়ে ওই ঘোড়া জল ওই তেঁতুল গাছ পর্যন্ত যায়, ওখানেও সেন্সলেস হয়ে যায়, পিছিয়ে ছেড়ে দেয়, তারপরে পুরো তুলে নিয়ে আসা হয় প্রায়শ্চিত্ত। আচ্ছা, ওরা বলে যে হচ্ছে ভূত প্রেত চলে যাওয়ার সময় কিছু একটা ছেড়ে দিয়ে যায় বা ভেঙে দিয়ে যায় বা কিছু একটা করে। হ্যাঁ, এইবার হচ্ছে পুরো ব্যাপারটা তোমায় বলি, এবার যে ওই কি ছিল ওখানে পুরো ব্যাপারটা, এই যে ক্রিয়াদি কমপ্লিট হয়ে গেল, হলো কি ভেঙে গেল, গাছ না কিচ্ছু ভাঙেনি, কিচ্ছু ভাঙেনি, এরকম কিছু হয়নি। আরে ওখানে বলে নাকি, এরকম বলে নাকি বিশ্বাস হয় না যে ও গেছে কিনা, ও নাকি না উনি বলে গিয়েছিলেন যে আমি যে ছেড়ে যাচ্ছি আমি ছেড়ে যাব। এবার ওরা কারা ছিল এখানে বোঝার আছে। হ্যাঁ, কারা ছিল, ওরা কারা ছিল হচ্ছে ওখানে দুটো ব্যক্তির প্রেতাত্মা ছিল। প্রেতাত্মা বলতে কি, যেটাকে বলা হয় ব্রহ্মদৈত্য। আচ্ছা। এবং দুজনের দুরকম নেচার ছিল। অ্যাকচুয়ালি আমাদের যখন পৈতে হয়, পৈতের সময় একটা মানে রীতি আছে, 3টে স্টেপ ফেলা, মানে পানের পাতা ফেলা হয় 3টে পরপর, প্রথম, দ্বিতীয়, তারপরের আর্ধেক যখন হবে, যার পৈতে উপনয়ন হচ্ছে তার মা গিয়ে তাকে ধরে নেবে, আটকে নেবে, তখন সে সন্ন্যাস হলো না। যদি সে 3 নম্বর ওই পানের ওপর, পান পাতার ওপর পা ফেলে দেয়, স্টেপ ফেলে দেয়, তাকে কিন্তু গৃহত্যাগী হয়ে সন্ন্যাস ধর্ম নিতে হয় পুরোপুরিভাবে। এটা আমারও যখন পৈতে হয়, এটা আমারও হয়েছিল, ঠিক 2.5 পা যাবে, মা তখন ধরে আটকে নেবে। আচ্ছা। এবং ঠিক ওই ব্যক্তি, ওই রূপ যারা ব্যক্তি যাদের ওই 3 নম্বর স্টেপে পা পড়ে গেছে, যারা গৃহত্যাগী হয়ে গেছে, তাদের প্রেতাত্মা যদি কোনো মানে তারা যদি অপঘাতে মৃত্যু হয়, তারা কিন্তু এই ব্রহ্মদৈত্য রূপ ধারণ করে। মানে যারা 3টে স্টেপই কমপ্লিট করেছে এবং তার মৃত্যু হয়েছে অপঘাতে, একদম, তখন সে ব্রহ্মদৈত্য। এবং এর দুজন ছিল, দু রকমের দুজন, ওই এখানে দুটো এন্টিটি ছিল, দুজন। একজন ছিল যিনি ওই মানে ওই সন্ন্যাস যখন হয়েছেন, চারিদিকে সন্ন্যাস ভিক্ষা করে খেতেন, তো লোকের সঙ্গে চরিত্রহীন টাইপের ছিলেন, ঠিক আছে, লোকের পাড়ার মহিলাদেরকে সঙ্গে কটূক্তি করা থেকে শুরু করে, হ্যাঁ, তাদের কাছে সুযোগ নেওয়া তো শুরু করে, এরকম করতেন। আর একজন যিনি ছিলেন, উনি একদম সাধক মানুষ ছিলেন, যার কারণে দুরকম ওদের বাড়িতে গন্ধ পাওয়া যেত, একটা কর্পূরের আর একটা হচ্ছে রক্তের। এই দুই ব্যক্তির বা এই দুই এন্টিটির, এদের কাছে ক্ষমা চাওয়া এবং তাদের কাছে পুরোপুরিভাবে প্রায়শ্চিত্ত ক্রিয়া এদের পরিবারের পক্ষ থেকে করা হয়। ওরা দুজনই ওই তেঁতুল গাছটায় থাকতো, নিম গাছটায়, তেঁতুল গাছটা তো আছে, নিম গাছটায় ওখানেই থাকতেন ওরা। আর দুজনই তাতে ক্ষুব্ধ হয়েছিলেন। এবং ওখানে যে দুজনের, একজন তো ওই ধরনের ব্যক্তি আর একজন তো সাধক ব্যক্তি, দুজন খারাপ, সে ওই পিসি তাই জন্য বলতো কেউ যেন আমার শরীর ছুঁচ্ছে, তিনজনকেই, বাড়ির তিনজনকেই, হ্যাঁ, শরীর ছুঁচ্ছে কেউ। এইবার গন্ডগোলী রহস্যটা তোমাকে এবার বলি। গন্ডগোলী হতো এই কারণেই, ওদের দুজনের মধ্যে তো গন্ডগোল লেগে থাকতো, কারণ দুজন তো দুরকম ক্যারেক্টার, একজন সাধক ব্যক্তি, একজন ওই রকম চরিত্রে, তাই দুজনের মধ্যেই গন্ডগোল লেগে থাকতো, যার কারণে ওখানে যারাই যেত তাদের মধ্যে ওরকম সমস্যা হতো। এবং ওখানে একটা প্রমাণ আছে এখনো, ওই মাঠের যে ওরা যে চাষ করতে যেত, একটা কালভার্ট তৈরি করার পরিকল্পনা হয়েছিল, নাহলে তো জলা জমি টপকে চাষ করতে যেত, তো মানুষের খুব অসুবিধা হতো। তো কালভার্ট বানানোর জন্য ওখানে কিছু লোক এসে একটা সময় ছিল, আর ওই নিম গাছের ওই গোড়ার ওখানেতে খামারেতেই তাঁবু খাটিয়ে ওরা রাত্রিবেলা থাকতো, আর সকালবেলা ওই কালভার্ট কাজ করতো। ওদের মধ্যে এমন হতো,
ওরা তো বাইরে থেকে এসছে, বেশিরভাগ দিনই সন্ধ্যেবেলায় এমন মারামারি নিজেদের মতো ঝামেলা করতো, এমনকি রক্তারক্তি কাণ্ড হয়ে যেত। আচ্ছা। এবং এমন একটা দিন ওরা রাত্রিবেলা ওই তাঁবু ফেলেই চলে যায় সবাই, এবং ওই কালভার্টটা একদিকে প্লাস্টার হয়েছে, একদিকে প্লাস্টার হয়নি, এখনো পড়ে আছে সেটা, এখনো কেউ যায়নি আর ওখানে ওটাকে ঠিক করতে। আর মানে অর্ধেক কাজ করে ওখান থেকে চলে যায়। ওরা নাকি রান্না করতে করতে কাউকে একজন দেখেছিল ওখানে দাঁড়িয়েছিল, সেই ভয়ে ওরা এখান থেকে চলে গিয়েছিল পুরোপুরি। এবং ওই পরিবারের ওই 2 মানে প্রায়শ্চিত্ত করা হয় 2 ব্রহ্মদৈত্যের পর, যাই হোক একটা পুণ্য আত্মা ছিলেন তার মধ্যে একজন। এই যে তাহলে যারা যারা মারা গেল, যেমন ধরো ওই জিলিপির রসের হাঁড়িটার মধ্যে পড়ে একজন মারা গেল, একজন অ্যাসবেস্টাস থেকে নিচে পড়ে মারা গেল, এই সব কটা মৃত্যুর পেছনে দায়ী বলছো সেই অসাধু ভূতটা? একদম অসাধু, এবং দুজনেই বাসস্থান ইন্টেনশন কাজ করেছে ক্ষেত্রে। মানে ক্ষেত্রে তার মানে ভালো খারাপ বলে কেউ নেই, মানে মোরাল ভ্যালুজের দিক থেকে দেখতে গেলে কার চরিত্র কিরকম সেটা আমরা বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি দুজনেই ভিলেন রূপে কাজ করেছে এই ফ্যামিলি। একটা দিক থেকে গাছটা কাটাও তো এরাও তো খারাপ কাজ করেছে, কারণ গাছটা কাটাও গাছটা ওদের বাসস্থান ছিল, এবং গাছটা কাটাও উচিত ছিল না ওদের। তো এইরকম হওয়ার পর ওদের পুরোপুরি ভাবে ওরা আস্তে আস্তে ঠিক হয়, এবং আর কোনো রকম ওই জায়গা, কিন্তু গন্ডগোলি জায়গাটা রয়েই গেছে ওখানে, নাম গন্ডগোলি ওখানে রয়েই গেছে, যে ওখানে গন্ডগোলি আছে, নাম গন্ডগোলি জায়গাটার নাম। ওই গন্ডগোল যেহেতু হতো বলে গ্রামের লোক বলতো তো গন্ডগোলি আছে, আর ওটা নাম হয়ে গেছে, ওইখানে আমার বাড়ির নামই হয়েছে গন্ডগোলি জায়গা। আরে সাবাস, মানে একটা ভৌতিক ঘটনার অরিজিন থেকে একটা জায়গার নাম হয়ে গেছে, এবং সেই জায়গার নামটা এখন নিশ্চয়ই পপুলার, এবং পপুলার না হলে আজকের পর হয়ে গেল। একদম গন্ডগোলি। দারুণ একটা ঘটনা শুনলাম, কিন্তু মানে আমি যখন ঘটনাটা শুনছিলাম, আমি ন্যাচারালি আমি ঘটনাকে ভালো কখন বলি জানো, যখন একটা ঘটনা শুনে আমার মনে হয় আমি সিনেমা দেখছি, মানে আমার চোখে সব কটা সিন স্পষ্ট আসছে, এবং তখন ঘটনাটা না শেষ অবধি মনে থাকে। এই যে তুমি ঘটনাটা পুরো বললে, আমার না পুরো মনে রয়ে গেছে ঘটনাটা, কখন কি হয়েছিল, কার সাথে কি হয়েছিল। তো অ্যাবসলিউটলি তুমি খুব ভালো একজন স্টোরি টেলার। ওয়েলকাম টু প্রেত কথা ফ্যামিলি। আমরা আবার চাই তুমি আবার আসো, এবং আবার এসে আমাদেরকে আরো ঘটনা বলো। নিশ্চয়ই। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। এই ঘটনাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে আমার পার্সোনাল ফেভারিট ঘটনার মধ্যে এই একটা ঘটনা হয়ে গেছে, এবং হয়তো আমি ঘটনাটা আরও অনেককে এবার নিজে পার্সোনালি হয়তো বলবো। আপনারা যদি ঠিক এরকমভাবেই আমাদের এপিসোডে আসতে চান এবং এসে আপনার ঘটনা শোনাতে চান, তাহলে আপনার শোনা ঘটনা বা আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা আমাদেরকে 9875476704 এই নাম্বারে লিখে পাঠিয়ে দিন। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, আমাদের ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে সেখানে, এবং আমাদের ফেসবুক পেজ প্রেত কথা এবং ইনস্টাগ্রামে প্রেত কথাকে কিন্তু ফলো করতে ভুলবেন না, কারণ সেখান থেকে আমরা প্রচুর রিলস ছাড়ি, যেই রিলসগুলো এই পডকাস্টেরই কিছু ছোট ছোট পার্ট অথবা কখনো কিছু এক্সক্লুসিভ রিলস। অবশ্যই আমাদেরকে ফলো করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না, এবং সবসময় আমাদের সাথে থাকুন গৌরব তপাদার ব্লগ চ্যানেলে। প্রত্যেক শনিবার দিন আমরা ঠিক রাত 10টার সময় আমাদের পডকাস্ট আনতে থাকি। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর কামিং, এবং আমি আবারও তোমাকে চাই। নিশ্চয়ই, আমাকে এখানে মানে সুযোগ দেওয়ার জন্য আমি ভীষণভাবে মানে অসাধারণ। ঘটনা ভালো হলে আমাদের এখানে এনিবডি ক্যান কাম টু আওয়ার স্টুডিও এবং তারা ঘটনা বলতে পারে, এবং এটা আপনাদের কাছে একদম ক্লিয়ারলি বলা। হয়তো অনেক জায়গায় অনেক কিছু শুনতে পারেন, অনেকে অনেক কিছু বলতে পারে, বাট আমাদের তরফ থেকে একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এটাই যে যদি আপনার ঘটনা ভালো হয় তাহলে আপনি এখানে উইদাউট এনি টার্মস অ্যান্ড কন্ডিশনস এসে আপনার ঘটনা শোনাতে পারেন। এবং আমি আমাদের মা সবুজকালীর কাছে প্রার্থনা করব প্রেত কথা এবং তোমার সমস্ত চ্যানেল এবং তোমাদের ইন্টার টিম, তুমি প্রত্যেকে খুব ভালো থাকো এবং আরও অনেক বেশি দুর্বার গতিতে এগিয়ে যাক, এবং অবশ্যই ভারতবর্ষ ছাড়িয়ে আরও ভারতবর্ষের বাইরেও সবার টপে যেন থাকে, এটা আমরা মায়ের কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ। এই যে আমাদের প্রেত কথা যারা শোনেন, তাদের যে ভিশনটা আমাদের ভিশনের মতোই, আমরা যে সেম জিনিসটা ভাবি, এটা ভেবেই আমার খুব ভালো লাগে। থ্যাংকস আ লট ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।